আজ কি থাকছে? বাংলাদেশের যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের মূল টার্গেট কারা? প্রকৃত ডেভিলরা কতটা ধরা পড়ছে? বিগত সরকারের মানুষই অধিকাংশ ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছেন। এটার মধ্য দিয়ে আসলে এটার নিরপেক্ষ যে চরিত্র থাকা দরকার সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে মানুষ। বিবিসি প্রবাহে আজকের অতিথি সাবেক আইজিপি নুরুল হুদা এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। আরও থাকছে, এ মাসেই আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল কি ধর্মভিত্তিক নাকি ধর্মনিরপেক্ষ? কি হবে তাদের আদর্শ? বাংলাদেশে সাম্প্রতিক হামলা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চলমান অভিযান অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত আটক হয়েছে ৩,০০০-এর বেশি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জোরালো দাবির মুখে যৌথ বাহিনীর সমন্বয়ে আলোচিত এই অভিযানের উদ্দেশ্য কি এবং কারা এতে আটক হচ্ছেন সেটি নিয়ে রয়েছে নানা আলোচনা। বিবিসির আবুল কালাম আজাদ জানাচ্ছেন কোন পটভূমিতে অপারেশন ডেভিল হান্ট শুরু হলো আর এর কি মূল্যায়ন করছেন মানবাধিকার কর্মীরা। গাজীপুরের ধীরাশ্রমে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের এই বাড়িটিতে হামলা ভাঙচুর এবং তারপর আক্রমণের প্রেক্ষিতেই বাংলাদেশে বিশেষ অভিযান শুরু করেছে সরকার। অপারেশন ডেভিল হান্ট নামে এই অভিযানে যৌথ বাহিনী সারা দেশ থেকে গ্রেপ্তার শুরু করেছে এবং প্রথম 2 দিনে শুধু এই গাজীপুর মেট্রোপলিটন সিটিতেই 148 জনকে আটক করেছে যৌথ বাহিনী এবং পুলিশ। অভিযানের 5 দিনে গাজীপুরেই অন্তত 332 জন আটক ও গ্রেপ্তার হয়েছে। বিশেষ অভিযান শুরুর পর ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এই এলাকার অনেকেই। গাজীপুরে আটক ব্যক্তিদের স্বজনরা জানাচ্ছেন অসুস্থ রোগী, বয়স্ক এমনকি নারী সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানে। মনে করেন শনিবারের দিন গেছে গা, রবিবারের রাত্রে 1:33 তারা হাজির হয়েছে, 1:30-2টা বাজে তারা নিয়ে গেছে। বয়স্ক তো আপনার সঙ্গে না বেশি 80 বছর। উনি অসুস্থ আপনার মা? হ্যাঁ পুলিশ গেছিল নাকি? হ্যাঁ পুলিশ গেছিল, ডিবি লোক, মানে ওনারা দরজা ভাঙে তারপরে নিছে। যদি একটা মারামারি করি, আমি ওখানে থাকুম, আমি কি জানি না পুলিশ আমার ধরে নিয়ে যাবো? তারা বাসায় ঘুমাই রয়েছে, তা করে ধরে নিয়ে আসে পড়ছে। এই অভিযান নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু দেখার দরকার যে কে নিরপরাধ কে অপরাধ, যাচাই করে তারপরে তারা ধরা উচিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর থেকেই সারা দেশে নতুন করে হামলা ভাঙচুর শুরু হয়। এরই ধারাবাহিকতায় গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতেও হামলা হয়েছিল, যেখানে ছাত্ররা আক্রান্ত হন। হামলায় আহত একজন ছাত্র বুধবার মারাও গেছেন। আটক ও গ্রেপ্তারের বিষয়ে গাজীপুর জেলার পুলিশ সুপার জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালিত হচ্ছে। যেভাবে ইনস্ট্রাকশনটা আসছে আমরা সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আপনাদের ইনস্ট্রাকশনটা কি আপনাদের কাছে? যে অস্থিতিশীলতা যে কেউ হোক, সে যেই হোক, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে এরকম যে কেউ হোক, সেটা আমাদের গোয়েন্দা তথ্যের যদি আমরা যা পাই আমরা সেই অনুযায়ী আমরা কাজ করব। এই অভিযান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে ব্যাখ্যা দিয়েছেন তাতে বোঝা যায় ছাত্রদের দাবি অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায় দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যারা, তারাই এই অভিযানের মূল টার্গেট। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। অপারেশন ডেভিল হান্ট শুরুর 5 দিনে সারা দেশে 3000-এর মতো গ্রেপ্তার এবং কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। আওয়ামী লীগ দাবি করছে অপারেশন ডেভিল হান্টে তাদের দলীয় নেতাকর্মীদেরকেই প্রধানত টার্গেট করা হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, দেশের স্থিতিশীলতার বিবেচনা করলে এই অভিযানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এবং যারা বিভিন্ন স্থানে মব সৃষ্টি করছেন তাদেরকেও অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে। লক্ষ্য হওয়া দরকার যে কোনো সমাজে অপরাধী, সমাজে যারা অপরাধ করছেন, যারা মব জাস্টিস যে নামে মানুষের ঘরবাড়ি আক্রান্ত করছেন, মানুষকে হত্যা করছেন বা চাঁদাবাজি করছেন, তাদের বিরুদ্ধে এই অভিযানটা পরিচালিত হওয়া উচিত। সাম্প্রতিককালে এই 7 দিনের যদি আমরা একটা হিসাব পরিসংখ্যান খেয়াল করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে আসলে বিগত সরকারের মানুষই অধিকাংশ ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছেন। এটার মধ্য দিয়ে আসলে এটা নিরপেক্ষ যে চরিত্র থাকা দরকার সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে মানুষ। মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে অতীতের মতো এই অভিযানেরও সমালোচনা করার সুযোগ থাকছে বলে মনে করছেন নূর খান লিটন।
যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা বিগত দিনেও স্বৈরাচার সরকারের আমলে যেমন দেখেছি, বয়স বিবেচনা করা হয়নি, তারপরে আপনার শারীরিক অসুস্থতা বিবেচনা করা হয়নি, এই যেমন গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিককালে আমরা দেখছি যে কোনো কোনো এলাকায় গ্রামের পর গ্রাম মানুষ যুবক শূন্য হয়ে যাচ্ছে এবং ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে, এরকম অভিযোগও কিন্তু পাওয়া যাচ্ছে। এটি কোনোভাবে কাম্য না। অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরাও সহযোগিতার ভূমিকায় রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে, সরকার যেভাবে সহায়তা চাইছে সেভাবেই তারা কাজ করছেন এবং ভবিষ্যতেও করবেন। অপারেশন ডেভিল হান্ট নামের এই অভিযান ঠিক কতদিন চলবে সেটি সুনির্দিষ্ট করেনি সরকার। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। আজ স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন সাবেক আইজিপি নুরুল হুদা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। মিস্টার হুদা, আমি শুরুতে আপনার কাছে আসি। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনী যে সময়টায় মাঠে রয়েছে, সেই সময়ে দেশের নানা স্থানে হামলা ভাঙচুরের ঘটনা হলো, আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়তা নিয়ে অনেক প্রশ্ন উঠল, সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন দেখলাম আমরা, এবং তারপর অপারেশন ডেভিল হান্ট ঘোষণা হলো। কিন্তু এটি আবার আওয়ামী লীগের নিধনের হাতিয়ার হচ্ছে কিনা সেই আলোচনাও কিন্তু এখন সামনে আসছে। আপনি সাবেক আইজিপি, তো এ ধরনের রাজনৈতিক যে এ ধরনের একটা যখন আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান হয়, সেগুলো রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠার নজির কিন্তু অতীতেও আছে। তো এখানে আসলে সীমাবদ্ধতাটা কোথায় থাকে অভিযানের? বর্তমান সময়ে এই অভিযান তো আর রাজনৈতিক সরকার পরিচালনা করছেন না, অতএব স্বাভাবিকভাবেই আশা থাকবে যে এটা কোনো রাজনৈতিক মতাদর্শ দ্বারা বা রাজনৈতিক নির্দেশনা দ্বারা প্রভাবিত হবে না। এ ধরনের অভিযানে যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত, যাদের কাছে বেআইনি অস্ত্র আছে, যারা সমাজে স্থিতিশীলতা নষ্ট করতে পারে, সে ধরনের ব্যক্তিবর্গের উদ্দেশ্যেই করা হয়ে থাকে। তবে এইগুলো একটা চলমান প্রক্রিয়া। অভিযান করে জনগণে একটা আশার সৃষ্টি হতে পারে, কিন্তু নির্দিষ্ট তথ্য যদি না থাকে এবং স্পেসিফিক ইন্টেলিজেন্স না থাকে, তাহলে এ ধরনের অপারেশন তার লক্ষ্য অর্জন করতে সবসময় সফল হবে না, এরকম একটা ভয় থেকে যায়। আর হয়রানি হবে কিনা এইটা তো নির্ভর করবে যে যাদের ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কি অভিযোগ আছে। অ্যারেস্ট করার পরে তো আর তাদেরকে কোর্টে প্রডিউস করতে হবে, এবং কোর্টে সেখানে তো দেখাতে হবে যে কি গ্রাউন্ডে আমি অ্যারেস্ট করেছি এবং তার এগেনস্টে তার বিরুদ্ধে কি সাক্ষী প্রমাণ আছে, ম্যাটেরিয়াল এভিডেন্স কি আছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কি আছে, এগুলো দেখাতে। এগুলো না দেখালে কোর্ট তো সন্তুষ্ট হবেন না। সেক্ষেত্রে লোকরা শুধু অ্যারেস্টই হবেন, তারপরে তারা কিছুদিন পরেই জামিনে চলে যাবেন। অতএব এখানে আমার কথা হচ্ছে নির্দিষ্ট তথ্য থাকতে হবে। গাজীপুরের একটা ঘটনার পরেই কি এটা শুরু হলো, এরকম একটা সন্দেহ থাকতে পারে। তবে যাই থাকুক, এ ধরনের অভিযান এর প্রয়োজন আছে এবং এটা কাম্য। তবে অতীতের থেকে শিক্ষা গ্রহণ করে এখানে যেন বাড়াবাড়ি না হয় এবং প্রকৃত লোকদেরই ধরা হয়। গয়রহ গ্রাম সুবাদের লোক ধরলে বিভিন্ন লোকজনের যা রিয়াকশন দেখা গেল, সেখানে সন্দেহ করবার একটা অবকাশ আছে, সন্দেহ করার অবকাশ থেকে যায় বলছেন। কিন্তু অবকাশ থাকলেও কথা হচ্ছে যে ধরনের বড় অভিযান হলে কিছু ভুল ভ্রান্তি হতে পারে। সেই জন্য তত্ত্বাবধানকারী কর্মকর্তা যারা আছেন এবং যাদের লোকাল নলেজ আছে, তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ। আমি একটু ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে আসি। যদিও উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে মব সৃষ্টি করলেও ডেভিল বলে গণ্য হবে, কিন্তু অভিযানে মব কালচারের সাথে যারা জড়িত তারা কতটা ধরা পড়ছে সে নিয়েও প্রশ্ন উঠছে। তারপর গণ অভ্যুত্থানের পরে আসলে দেখা গেছে নানা ধরনের ঘটনা, কখনো মাজার, কখনো বাউল গান, কখনো বা শিল্পীদের শোরুম উদ্বোধন, এমনকি বইমেলাও কিন্তু মব কালচার থেকে বাদ যায়নি। কিন্তু এসব ঘটনা ঘটানোদের একটা বড় অংশ যখন আসলে এই আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে বা এই অভিযানের আওতার বাইরে থেকে যাচ্ছে, কে ডেভিল আর কে অ্যাঞ্জেল, এইটা আসলে কিভাবে নির্ধারিত হবে? না, আপনি
যথার্থ প্রশ্নই করেছেন। আমি এই ডেভিল হান্টের প্রেক্ষাপটে আমি একজন যে দর্শকের বক্তব্য শুনছিলাম যে আসলে এটা প্রথম কথা হলো যে এটা হতেই পারে, কারণ যদি এখনকার বিদ্যমান যে আইন শৃঙ্খলার যে বিপর্যয়, এই বিপর্যয়ের প্রেক্ষাপটে টেবিল হান্ট একটা করতেই হবে, কারণ দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সরকারের একটা কন্ট্রোল তৈরি করতে হবে। হ্যাঁ, সুতরাং এখানে যেটা হলো যে যখন আমি জানি যে এর পূর্বে যখন র্যাব তৈরি করা হয়েছিল, তারা যখন অপারেশন করতো, আমার যতটুকু আমার জানা যে তারা একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া ফলো করে অভিযানগুলো পরিচালনা করতো আর কি। তো এই ক্ষেত্রে তারা সেই প্রক্রিয়া ফলো করে তারা করছেন কিনা সেটা একটা প্রশ্ন। এটা আমরা জানি না যে তারা কি প্রক্রিয়া ফলো করে। কিন্তু অতীতের অভিযানগুলো নিয়েও তো অনেক প্রশ্ন আছে। অতীতের অভিযানগুলো নিয়ে প্রশ্ন আছে, এটা থাকবেই, কারণ এগুলো তো আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নাই আমাদের সাধারণ মানুষের পক্ষে। সুতরাং এইটা ওনাদেরকেই আশ্বস্ত করতে হবে যে আমরা এই প্রক্রিয়া ফলো করে অভিযানগুলো পরিচালনা করছি, যেটা বলছেন যে ইন্টেলিজেন্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করছেন, কিন্তু তারপরেও তো প্রশ্ন উঠছে যে এটা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে কিনা, বা কোনো নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে কিনা। এই প্রশ্নগুলো তো থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এর প্রক্রিয়া নিয়ে পরিষ্কার কোনো ধারণা পাচ্ছি। প্রয়োজনীয়তাকে আমি অস্বীকার করছি না। মিস্টার হুদা, এই যে ঘোষণা দিয়ে সরকার ডেভিল বা এখন শয়তান খুঁজছে, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে কেন এদেরকে আগে ধরা গেল না? তার মানে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো আগে সেভাবে সক্রিয় ভূমিকা নেয়নি, কিন্তু সেই দায়টা আসলে কার? এটা কি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর ওপর বর্তায়? মানে কেন তারা পারেনি ভূমিকা নিতে? আইন শৃঙ্খলা বাহিনী নিজে স্বয়ংক্রিয়ভাবে সবসময় কাজ করে না। যদিও আমাদের দেশে আইন যেটা আছে, বিদ্যমান আইন, সেখানে বলে দেওয়া আছে যে ফৌজদারি অপরাধের প্রতিরোধ এবং প্রতিকার তাদের দায়িত্ব। অতএব প্রতিরোধ করবার জন্য তাকে কোনো অভিযান বা নির্দেশনা দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যেহেতু দেশে একটা অন্যরকম পরিস্থিতি বিরাজ করছে এবং স্বাভাবিক সময়ের তুলনায় একটু অন্যরকম, সেক্ষেত্রে আবার বিশেষ করে পুলিশ বাহিনী যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, আমি বলতে চাচ্ছি যে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং তারপরে তারা একটা কিছু কিছু ক্ষেত্রে ডিফেন্সিভ পজিশনে চলে যেতে হয়েছে, মনোবলের ঘাটতি হয়েছে। এই ধরনের একটা পরিস্থিতিতে এ ধরনের বড় অভিযান তো রাজনৈতিক নির্দেশ ছাড়া হতে পারে না। এবং যদি কেউ বলে কেন আগে হয় নাই, সেখানকার হয়তো সেখানে সীমাবদ্ধতা ছিল বা সমস্যা সেরকম মনে হয়নি। তবে এই অভিযান আগেও চালানো যেত, কিন্তু চালাতে গেলে যাদের দিয়ে আপনি কাজটা করবেন তারা ঠিক সেই রকম অবস্থায় ছিল না। সেই বাস্তবতা দেখতে হবে। এবং আমাদের আরো অনেক অগ্রাধিকার ছিল সরকারের, যারা এই বিগত মুভমেন্টে জুলাই আগস্টে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন করা, বিভিন্ন দাবি দেওয়া উঠছে যেগুলো, সেগুলো দেখা, সংস্কার নিয়ে একটা কাজ সেটা। তবে এটা নিশ্চয়ই মানুষের যে মৌলিক তিনটে চাহিদা থাকে তার মধ্যে নিরাপত্তা একটা। অতএব নিরাপত্তার গুরুত্ব পাওয়া উচিত ছিল। দেয়া যে হয়নি সেটা বলা যাবে না, দেয়া হয়েছে, তবে হয়তো আরো অধিক মাত্রায় দেওয়া যেত, তবে দেরি হয়ে যায়নি। আর একটা জিনিস যে সাজ রব করে সবসময় বেশি কিছু অ্যাচিভ করা যায় না। কেন, যাদের আপনি প্রকৃত অপরাধী তারা তো বসে থাকে না অ্যারেস্ট হওয়ার জন্য। তো সেই জন্য আমি প্রথমে যেটা বলেছি যে নির্দিষ্ট তথ্য থাকতে হবে এবং আনবায়াসড হতে হবে, অ্যাপলিটিক্যাল হইতে হবে। এবং সেইটা তো বর্তমান অবস্থায় অ্যাপলিটিক্যাল হওয়াটা খুব ডিফিকাল্ট না, যদিও বিভিন্ন কোয়ার্টার চেষ্টা করবে একে বিপথে পরিচালিত করবার জন্য এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য কিংবা প্রতিদ্বন্দ্বীকে হ্যারাস করবার জন্য। এগুলো তো কাটিয়ে উঠতেই হবে তাদের, এবং এই কাটিয়ে উঠতে সরকার সাহায্য করবে, প্রশাসনে যারা আছেন এবং যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা করবেন, এটাই আশা করব। ধন্যবাদ।
ডক্টর সাব্বির আহমেদ, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, এটি নিয়ে কিন্তু উদ্বেগও রয়েছে, কারণ অতীতে আমরা দেখেছি যে বিরোধীদের উপর ক্র্যাকডাউন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও চলেছে, হেফাজতে মৃত্যু যেটি কিনা এখনো থামেনি, মানবাধিকার সংগঠনের তথ্যও বলছে সেটি। আমরা দেখেছি যে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন, সেখানে বাংলাদেশের বিগত সরকার নিরাপত্তা বাহিনী ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের যে সব বিষয় উঠে এসছে, তেমনি এখনকার অভিযানে নিরপেক্ষতা যদি বজায় না থাকে, সেটি নিশ্চিত করার আগে এই সরকারকেও কি আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে? অবশ্যই যদি এই সরকার যদি তার নিরপেক্ষতা ধরে রাখতে না পারে এই অভিযানের মধ্য দিয়ে, যেটা অলরেডি কিন্তু আজকের পত্রিকাতেও এই বিষয়টির ইঙ্গিত রয়েছে যে মানবাধিকার শুধু বিগত সরকারের সময়ে লঙ্ঘিত হয়নি, এই সরকারের সময়ও কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এই বিষয়টি কিন্তু আজকের যে পত্রিকার তথ্য থেকে আমরা জানতে পেরেছি। এটা অবশ্যই এটা যদি এই সরকারও ব্যর্থ হয় তাহলে তার মানবাধিকার পারফরমেন্স নিয়েও কিন্তু আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠবে এবং এই সরকারের মানে পারফরমেন্সের জায়গায় এটাও আরেকটা ত্রুটি হিসেবে চিহ্নিত হবে বলে আমি মনে করি। বাংলাদেশে বাম ডান জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ ধর্মভিত্তিক এমন নানা মতাদর্শের রাজনৈতিক দল আছে। এরই মধ্যে যখন ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন দল আসছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে কি হবে তাদের আদর্শ। দলে কি শুধু তরুণরাই থাকবেন নাকি অভিজ্ঞদেরও জায়গা হবে? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন তাফসির বাবু। স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হওয়ার পর দেশটিতে বিভিন্ন সময়ে নতুন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে। তবে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং পরবর্তীকালে জাতীয় পার্টি ছাড়া নতুন কোনো দল সেভাবে বড় দল হয়ে উঠতে পারেনি, যার মূল কারণ আওয়ামী লীগ বিএনপির বাইরে নতুন কোনো আদর্শিক ধারা সৃষ্টি করে সেটাকে জনপ্রিয় করতে না পারা। এমন প্রেক্ষাপটে ছাত্ররা এখন যখন নতুন দলের কথা বলছে, তখন নতুন সেই রাজনৈতিক দলের আদর্শ কি হবে? আপনার সাম্য, ন্যায় বিচার, সুশাসন এবং একই সাথে একটা রাষ্ট্রে যে বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড লোকজন বসবাস করে, এই বহুত্ববাদকে স্বীকার করা, যেভাবে আমরা ওই অভ্যুত্থানে একটা এগ্রিমেন্টে আগেছি, এই জায়গাটা হলো কি আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট। ডানের দিকেও ঝুঁকে পড়বো না, বাঁয়ের দিকেও ঝুঁকে পড়বো না, আমরা মধ্যপন্থী সেন্ট্রিস্ট হবো, যাতে করে আমরা সবাইকে ধারণ করতে পারি। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাঙালি কিংবা বাংলাদেশি জাতীয়তাবাদী ধারার রাজনীতি যেমন আছে, তেমনি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক রাজনৈতিক দলও আছে। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে দলীয় প্রচার এবং কৌশলে অনেক সময় ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এক্ষেত্রে ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক এরকম কোনো পরিচয়ে ঢুকতে চায় না ছাত্রদের সম্ভাব্য নতুন দল। এখানে মত বা ধর্ম এটা কোনো গুরুত্বপূর্ণ হয়ে না উঠে, এখানে গুরুত্বপূর্ণ শুধুমাত্র হয়ে উঠবে বাংলাদেশ, এই ভূখণ্ডের অধিকার এবং এই বাংলাদেশের মানুষের অধিকার, এবং হচ্ছে এখানে বাংলাদেশ রাষ্ট্র গঠনের যে কাজটা, সেই কাজটা যাতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা আমরা মাথায় রাখবো, যাতে করে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো মতের মানুষ, যে কোনো আদর্শের মানুষ এই দলটার সাথে কোনো না কোনোভাবে রিলেটেড ফিল করে। তবে আদর্শ যেটাই হোক, ছাত্রদের নতুন দল কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটা এখনও স্পষ্ট নয়। কারণ দেশটিতে গত 40 বছরে নতুন তৈরি হওয়া কোনো দল ভোটের মাঠে সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তবে দেশে না হলেও বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন রাজনৈতিক দলের অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় আসার নজির আছে। ছাত্ররাও এক্ষেত্রে বিশেষভাবে নজর দিচ্ছে তুরস্কের এরদোয়ানের AK পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিকে ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কিভাবে সফলতা পেয়েছে তার উপর। সো এই পার্টিগুলো কিভাবে করে জনগণের কাছে গেল, জনগণের ভাষা বোঝার ক্ষেত্রে তারা কোন ধরনের ট্যাকটিক্স ফলো করেছে, তাদের গঠনতান্ত্রিক কাঠামোটা কেমন, এই জায়গাগুলো আমরা স্টাডি করছি এবং বোঝার চেষ্টা করছি যে ওই অঞ্চলের তরুণদের বোঝার ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে তারা কি থিঙ্কিং নিয়ে এসেছে, যাতে করে ওই থিঙ্কিংটা ওই অঞ্চলের বা ওই দেশের লোকজন খুব ইজিলি রিসিভ করেছে এবং তাদেরকে রাজনৈতিকভাবে শাসন ক্ষমতার দায়িত্ব দিয়েছে। নাগরিক কমিটি অবশ্য ইতিমধ্যেই প্রবাসী তরুণ লেখক, গবেষক, বিজ্ঞানী, ব্যবসায়ীদের দলে অন্তর্ভুক্ত করার প্রাথমিক কাজ শুরু করেছে। দলটির শীর্ষ পদেও বসবেন আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদেরই কেউ একজন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলটির পুরো নেতৃত্বের কাঠামোয় কি শুধু তরুণরাই থাকবেন নাকি অভিজ্ঞদেরও জায়গা হবে?
তরুণদের পাশাপাশি এখানে আমাদের অনেক সিনিয়র সিটিজেন আমাদের সাথে একই সাথে রাজনীতি করতে ইচ্ছুক আমরা দেখেছি। তো সেই প্রেক্ষাপট থেকে আমাদের চেষ্টা আছে, এখনও আমরা সেই চেষ্টা করে যাচ্ছি যে বিভিন্ন কমিউনিটি বেসড বা এখানে সিভিল সোসাইটি বেসড বা যারা বিভিন্ন দীর্ঘ পলিটিক্যাল লাইফ টাইম তারা পার করে এসেছেন এরকম মানুষদেরকে আমরা কিন্তু আমাদের এই নতুন রাজনৈতিক সংগঠনে আমরা আনার প্রক্রিয়া আছি। যেমন আমাদের উপদেষ্টা প্যানেলে যেমন তরুণরা থাকবে, উপদেষ্টা প্যানেলে সিনিয়র নেতৃত্ব থাকবে, আবার একই সাথে আমাদের রাজনৈতিক যে দল সেখানেও তরুণদের পাশাপাশি আমাদের সিনিয়র সিটিজেনও থাকবেন। আমরা সেই প্রক্রিয়া আগাচ্ছি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে আসবে ছাত্রদের নতুন দল। তবে এমন এক সময়ে নতুন দলটি আসতে যাচ্ছে যখন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে। সেটা হলে খুব দ্রুতই নির্বাচনের মুখোমুখি হতে হবে নতুন দলকে। সেক্ষেত্রে শুরুতে দেশের সবগুলো সংসদীয় আসনে দলটি প্রার্থী দেবে কিনা বা সে সক্ষমতা আছে কিনা তা নিয়ে সংশয় থাকলেও এখন সব আসনে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলা হচ্ছে। অবশ্যই বাংলাদেশের তরুণ সমাজ এবং তাদের যে রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে এবং ফুল ফ্লেজে, মানে 300 আসন বলেন, এটাকে যেভাবেই বলি না কেন, ফুল ফ্লেজে এখানে অংশগ্রহণ করবে। এখানে আওয়ামী লীগ ব্যতীত বাকি সকল রাজনৈতিক দলের সাথে কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে আমরা এই আন্দোলন করেছি। তো আগামী বাংলাদেশও আমরা মনে করছি যে আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে সেটির সকলের সাথেই সেই বোঝাপড়ার মাধ্যমে আমরা আসলে বাংলাদেশ পুনর্গঠনের যেই আমরা পরিকল্পনা বা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা তাদেরকে সাথে পাবো। রাজনৈতিক যাত্রায় অভ্যুত্থানের পক্ষের দলগুলোকে পাশে পাওয়ার আশা করছেন ছাত্ররা। তবে কোনো জোটের অংশ হওয়া বা ভোটের আগে নির্বাচনী ঐক্য তৈরির চিন্তা আপাতত নেই, কারণ এককভাবেই বড় রাজনৈতিক দল হয়ে উঠতে চান তারা। শেখ হাসিনা পতনের ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নতুন দলকে শুরু থেকেই এগিয়ে রাখবে, ছাত্ররা এমনটাই মনে করছে। যদিও এটাও ঠিক, শুরুর ঐক্য এখন অনেকটাই ফিকে হয়ে আসছে, কারণ শেখ হাসিনার পতনের পর আন্দোলনের অংশীদার সব পক্ষই এখন নিজস্ব হিসাব নিকাশ ও রাজনীতি নিয়েই তৎপর। তাফসির বাবু, বিবিসি বাংলা। যেমনটা দেখছিলাম যে বাংলাদেশ হয়তো খুব শিগগিরই নতুন একটি রাজনৈতিক দল পেতে যাচ্ছে, কিন্তু গণ অভ্যুত্থানের পর যখন আন্দোলনের অংশীদার নানা পক্ষ তাদের নিজ স্বার্থের একটা সমীকরণ মেলাতে তৎপর, সেই সময়টাতে আসলে এই নতুন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের যাত্রায় চ্যালেঞ্জ কেমন দেখেন? দেখুন, খুব ইন্টারেস্টিং এই ইন্টারভিউ থেকে যে বিষয়টা আমি রেডিলি ধরতে পারলাম যে তারা যে দলগুলো নিয়ে স্টাডি করছে তার মধ্যে পাকিস্তানের তাহরিকে ইনসাফ বা তুরস্কের একে পার্টি, এবং এই দলগুলো প্রাইমারিলি এগুলো খুব কাল্ট বেসড, পার্সোনালিটি কাল্ট বেসড। ধরুন পাকিস্তানের তাহরিক ইনসাফের ক্ষেত্রে ইমরান খান বা ওইখানে এরদোয়ান। এখন প্রশ্ন হচ্ছে যে এই দলটা, যে দলটার সামনে তারা করতে যাচ্ছে, এটাও কি কাল্ট বেসড বা পার্সোনালিটি কাল্ট বেসড হবে কিনা? যদিও তারা বলেছে যে তারা এক ধরনের কালেকটিভ লিডারশিপ তারা প্র্যাকটিস করবেন দলে, এটা ভালো। আমরা দেখতে চাই সেটা তারা কিভাবে করে। তবে এদের আদর্শ নিয়ে যে প্রশ্নটা আমি যে প্রশ্নটা রাখতে চাই, যে তারা বলছেন সবাইকে নিয়ে তারা চলতে চান, শুধু দেশের স্বার্থকে সামনে রেখে, এটাই হচ্ছে তাদের প্রাইমারি গোল। তারা যে ইনক্লুসিভিটির কথা বলেন, এটা কখনো কখনো আমার কাছে খুব রোম্যান্টিক মনে হয়। আপনি বাঙালি জাতীয়তাবাদী লোক নেবেন, বাংলাদেশি জাতীয়তাবাদী লোক এইখানে আসতে পারে, ধর্মভিত্তিক লোক আসতে পারে, কিন্তু এই লোকগুলো যখন একসাথে হবে তখন এই যে কালেকটিভ যে ওপিনিয়নটা, এই ওপিনিয়নটা কীভাবে পলিসিতে ট্রান্সলেটেড হবে, ওইটা হবে সবচেয়ে ডিফিকাল্ট মোমেন্ট এই পলিটিক্যাল পার্টি। তাদের চিন্তাটা ভালো, আমি তাদের চিন্তাটাকে অ্যাপ্রিশিয়েট করি। আরেকটা বিষয় এসছে যে খুব ছোট করে জানতে চাই আপনার কাছে, যে একটা সমালোচনার জায়গাও তৈরি হয়েছে যে তারা কিংস পার্টি হবে কিনা, সেখানে কি আসলে মানুষকে আস্থায় নেওয়ারও একটা চ্যালেঞ্জ থাকে কিনা? দেখুন, আমি খোলামেলা একটা কথা বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কিন্তু এক ধরনের মিক্সড ইমেজ অলরেডি চালু আছে আর কি। তাদের যে, আমি সরাসরি যেটা কথাটা বলতে চাই, তাদের নিয়ে নেতিবাচক আছে, মতামত আছে, ইতিবাচকও আছে আর কি। আর যদি তারা কিংস পার্টির হয় তাহলে আমি মনে করি না যে রাজনীতিতে তাদের দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে, কারণ এর আগের প্রত্যেকটা যে কেস, প্রত্যেকটা কেসে ফেল করেছে। ধন্যবাদ। এরই সঙ্গে শেষ পর্যায়ে আমরা আপনাদের পাঠানো শীত মৌসুমে বেড়ানোর কিছু ছবি দেখে শেষ করার আগে আমি শারমিন নওয়াজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।